Okay, let's start. Last class we have been discussed about the some problem regarding adjusting entry. So at first we start from this problem, and we will discuss how to generalize this adjusting. Okay, and after that we have discussed another problem, and this problem, and already we discussed about the how to enter the adjusting entry in journal. Okay, again just I repeat how to enter and how to enter the adjusting in journal one by one. First one is okay, this is the problem. So this is a problem, that means it's a trial balance before adjustment, and this trial balance prepared at August 31st 2010. Okay, and the business start June 1. Business start from June 1, and after 3 months, that means August 31st, they prepare the trial balance. Understand? Yes. Okay, now come to the other data, other information. First one is insurance expired at the rate of 400 per month. Okay, insurance expired at the rate of 400 per month. It means প্রতি মাসে 400 টাকা করে আপনার ইন্স্যুরেন্সটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, বা এটা সময়টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, মানে আপনি প্রতি মাসে 400 টাকা করে আপনি ইন্স্যুরেন্স খরচ হয়ে যাচ্ছে। এক্সপায়ার্স মানে হলো আপনার খরচ হয়ে যাওয়া, বুঝতে পারছেন? তাহলে আমাদের তাহলে এক মাসে যদি $400 করা হয়, তাহলে 3 মাসে কত হবে? স্যার 1200, যেহেতু আমরা 3 মাসে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে আপনার আগস্ট 31 আর জুন স্টার্ট করেছিল জুনের 1 তারিখ। তাহলে আমরা 1200 টাকা কি হচ্ছে খরচ হয়ে যাচ্ছে। তাহলে যে পোরশনটা খরচ হয়ে যাচ্ছে সেটা আমাদের বেড়ে যাচ্ছে, তাহলে আমি ইনক্রিজ করতেছে, তাহলে এক্সপেন্সটা ডেবিট হবে, আর ক্রেডিট কি হবে আপনার অ্যাসেট অ্যাকাউন্টটা, দ্যাট মিন্স প্রিপেড ইন্স্যুরেন্সটা ক্রেডিট হবে। সো আমরা এটা একটু স্পিডে যাব, যেহেতু আমরা এটা লাস্ট ক্লাসে করেছিলাম। দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1200 and prepaid insurance credit 1200. Okay, then a count on August 31st shows $600 of supplies on hand. তাহলে দেখা যাচ্ছে যে আগস্ট 31 তারিখে আপনার সাপ্লাইজ হাতে ছিল কত? 600। তার মানে কাউন্ট করে দেখা গেল যে আগস্ট আমার সাপ্লাই এখন হাতে আছে 600 টাকা। 600 টাকা। তাহলে তাহলে আমরা দেখতে হবে আমার সাপ্লাইজ আমরা আসলে কত ছিল। সাপ্লাইসে ছিল হলো 3300 টাকা, মানে বিফোর অ্যাডজাস্টমেন্ট। এখন আমি দেখতেছি আমার 3 মাস পরে দেখা যাচ্ছে যে আমার সাপ্লাই হাতে আছে 600 টাকা। তাহলে বাকি সাপ্লাইজ গেল, বাকিগুলা গেল কোথায়? ওইগুলো আমার খরচ হয়ে গেছে, তাই না? মানে এটা খরচ হয়ে গেছে। তাহলে খরচ হয়ে গেলে তাহলে যেটা যে পোরশনটা খরচ হয়ে গেছে তাহলে এটা আমার ডেবিট হবে, আর অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কি হচ্ছে? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 2700, সাপ্লাইস ক্রেডিট 2700। তার মানে হলো এখানে দেখেন 600 এখনো হাতে আছে, আর ছিল হলো 3300। তাহলে আমাদের খরচ হয়েছে কত, কিভাবে পাবো? তাহলে 3300 থেকে যদি আমি 600 মাইনাস করে দেই, তাহলে আমি বাকি পোরশনটা আমরা কি পাবো? খরচ হয়ে গেছে এটা পেয়ে যাব। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তারপরে দেখেন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ 6000 অন কটেজ এন্ড 2400 অন ফার্নিচার। তাহলে আমাদের কি হচ্ছে 6000 টাকা করে প্রতি বছর অ্যানুয়াল বলতেছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 6000, আর অন কটেজের উপর, আর ফার্নিচারের উপরে কত 2400। তাহলে যেহেতু এটা এক বছরের ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে 3 মাসের, বিকজ আমরা 3 মাস পরে আমাদের অ্যাডজাস্টমেন্টটা করতেছি। তাহলে আমাদের 6000 টাকা যদি এক বছরে হয়, তাহলে 3 মাসে কত হবে? জাস্ট ডিভাইড 12 and multiply by 3। তাহলে কত হবে? তাহলে হচ্ছে আমাদের 1500। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের ইটা কি হবে? অ্যাডজাস্টিংটা কি হবে? এটা খরচ, যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর ক্রেডিট কি করতেছি? ক্রেডিট করতেছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কেন হচ্ছে? বিকজ আমরা এটা একটা ফান্ড ক্রিয়েট করতেছি। আমরা চাইলে কটেজ ক্রেডিট করতে পারতাম, অনলি কটেজ, মানে অ্যাসেটটা কমে যাচ্ছে, ক্রেডিট তাহলেও হবে। আর এটা একটা ওল্ড একটা মানে ওল্ড স্টাইল বা বলেন একটা ওল্ড আপনার অ্যাপ্লিকেশন, বাট আমরা নিউ অ্যাপ্লিকেশন হিসেবে আমরা একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্রিয়েট করি, একটা ফান্ড ক্রিয়েট করি, যাতে করে আমরা এটাকে বলা হয় একটা কন্ট্রা অ্যাসেট, যাতে করে এটা আমাদের এই টাকাটা একটা ফান্ড ক্রিয়েট করে এই টাকাটা দিয়ে আমরা পরবর্তীতে এটা একটা অ্যাসেটটা আমরা রিপ্লেস করতে পারি। বুঝতে পারছেন? আর এটা যেটা খরচ হয়ে যাচ্ছে সেটা আমরা ডেবিট করতেছি।
একই রকম ভাবে আপনার ফার্নিচারও একই হবে 2400 হলো 12 মান্থ, তাহলে আমরা 3 মাসের জন্য বের করব, সেটা হলো কত হবে, এটা হলো 600, ডেপ্রিসিয়েশন ডেবিট 600, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 600। নেক্সট যেটা বলছে সেটা হলো unearned rent revenue 4100 was earned prior to August 31st। ওকে, তাহলে আমাদের কি বললো যে unearned rent revenue যেটা আপনার 4100 আর্ন হয়ে গেছে। আর্ন হয়ে গেছে মানে সার্ভিসটা প্রোভাইড করে দিছে, সার্ভিস প্রোভাইড করলেই কেবলমাত্র আর্ন হয়, সার্ভিস প্রোভাইড না করা পর্যন্ত এটা কখনোই আর্ন হবে না। যেহেতু এটা আর্ন হয়ে গেছে তার মানে আমার লায়াবিলিটিসটা কমে যাবে আর কি বাড়বে, রেভিনিউ বেড়ে যাবে, তাই না? আর্ন হয়েছে যেহেতু বেড়ে যাবে, রাইট। তাহলে দেখেন আমার আর্ন রেন্ট রেভিনিউ কে আমরা ডেবিট করেছি 4100 আর রেন্ট রেভিনিউ কে ক্রেডিট করছি 4100, দ্যাটস ইট। দেন স্যালারিজ 400 ওয়ার আনপেইড এট আগস্ট 31st, তাহলে স্যালারি কি ছিল 400 টাকা এখনো আনপেইড আছে বা এখনো বকেয়া আছে, যেটা পেইড করা হয় নাই, তাহলে আগস্টের 31 তারিখ। তাহলে মানে কি আনপেইড করা আছে কিন্তু খরচ তো হয়ে গেছে, তাই না? স্যালারি তো খরচ হয়ে গেছে বাট এই টাকাটা এখনো দেয়নি, যেহেতু আমাদের খরচ হয়ে গেছে তাহলে আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে আর একটা কি করতে হবে, লায়াবিলিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বিকজ এই টাকাটা আমাকে এখনো দিতে হবে। তাহলে আমরা কি করতেছি দেখেন, স্যালারি এক্সপেন্স ডেবিট 400, স্যালারিজ পেয়েবল ক্রেডিট 400। দেন আপনার কি হতেছে রেন্টাল অফ 1000 ওয়ার ডিউ ফ্রম টেন্যান্ট এট আগস্ট 31st। ওকে, আপনার রেন্টাল অফ 1000 ওয়ার ডিউ ফ্রম টেন্যান্ট, ভাড়াটেদের কাছে 1000 টাকা এখনো ডিউ আছে, ডিউ আছে মানে এখনো বকেয়া আছে, মানে আপনি সার্ভিস দিয়ে দিচ্ছেন বাট ওই মানে ভাড়া আপনার মাস শেষ কিন্তু টাকাটা আপনার টেন্যান্টস বা ভাড়াটেদের কাছ থেকে টাকাটা পাননি, তার মানে এটা কি আপনার একটা কি হচ্ছে বকেয়া আয় বা অ্যাক্রুড রেভিনিউ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্রুড রেভিনিউ হয়ে গেলে তাহলে আমার কি হবে, একটা অ্যাসেট বাড়বে, অ্যাকাউন্টস রিসিভেবল, আবার আয় হয়ে গেছে যেহেতু এটা, তাহলে আমার রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে দেখেন আমরা কি করতেছি, আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 1000, রেন্ট রেভিনিউ ক্রেডিট 1000। ওকে, তারপরে লাস্ট ওয়ান দেখেন দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 9% পার ইয়ার। ওকে, প্রতি বছর আপনার মর্টগেজ জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে কত, 9% করে প্রতি বছর। ওকে, দেখেন এই ইনফরমেশন ইম্পর্টেন্ট, দ্য মর্টগেজ ওয়াজ টেকেন আউট অন আগস্ট 1, তার মানে কি আপনি মর্টগেজটা আমরা কবে নিয়েছি, আগস্টের 1 তারিখে। এই এখানে দেখেন মর্টগেজ আছে, মর্টগেজ পেয়েবল যেটা আপনি লোন হিসাবে নিয়েছেন 80,000 টাকা, তাই 80,000 টাকার উপরে আপনার এখন কি করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। আর 80,000 টাকা নেওয়া হয়েছে কবে, আগস্টের 1 তারিখে, আর আমি অ্যাডজাস্টিং দিচ্ছি আগস্টের 31 তারিখে। তাহলে আমাকে কত মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে এই মাসের বলেন তো? স্যার কত? 1 মাসের। 1 মাসে, রাইট। তাহলে আমার তাহলে কত পার্সেন্ট করে, 9% করে, আমার যদি 80,000 টাকার 9% কত আসতেছে, সেটাকে আপনাকে এটাকে 1 বছর, তাহলে এটাকে আমি 12 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাব 1 মাসের জন্য কত টাকা আসতেছে, এটা আসতেছে, এটা হবে 600 ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, যেহেতু আপনার টাকাটা খরচ হচ্ছে আর বাকি টাকাটা আপনি এখনো স্যার আর টাকাটা আপনি এখনো পেমেন্ট করেন নাই, তাই এটা আপনার একটা লায়াবিলিটিস হয়ে যাবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 600। জি স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমার মনে হয় থাকার কথা না, কারণ লাস্ট ক্লাসেও আমরা এটা করিয়েছি আপনাদের, তাই না? তো এটা এত হওয়ার কথা না। আমরা আজকে যেটা করব, নেক্সট যে রিকোয়ারমেন্ট যে ছিল আপনার প্রিপেয়ার লেজার ইউজিং 3 কলাম ফর্ম অফ অ্যাকাউন্ট। ওকে, লেজারটা আমরা যেটা মানে এন্টার দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্ট এন্ড পোস্ট দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। ওকে, এই লেজার যেটা আছে সেই লেজারটা আমি এখন একটু স্কিপ করব মানে এটা আমরা এখন করব না, আমরা লেজার না করেও আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে পারি। আমি সেটাই দেখাবো আপনাদের কিভাবে লেজার করা ছাড়াই অ্যাডজাস্টমেন্ট করা যায়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করা যায়। আর যদি আপনার হ্যাঁ আপনাদের যদি রিকোয়ারমেন্টে লেজার থাকে তাহলে আপনারা লেজার যেই এর আগে যে লেজার যে নিয়ম করিয়েছি সেই নিয়মেই আপনাদের করতে হবে, বাট একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হলো এই যে ট্রায়াল ব্যালেন্স যেটা আছে, এই যে ক্যাশ আছে 19,900, এটা এগুলো হলো আপনার ওপেনিং ব্যালেন্স হিসেবে থাকবে। এটা কি থাকবে, ওপেনিং ব্যালেন্স হিসেবে থাকবে, প্রত্যেকটাই কিন্তু আপনার ওপেনিং ব্যালেন্স, বুঝতে পারছেন? তারপরে আপনার যদি কোনো যে অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনার যদি কোনো অ্যাডজাস্ট থাকে বা কোনো নতুন আপনার যেমন এটা সাপ্লাইজ ছিল এটা কমে গেছে, তাহলে এটা আপনাকে ক্রেডিট করে ফেলছেন, তো ওইটাকে আপনি ক্রেডিট কমিয়ে করে ডেবিট ব্যালেন্সটা বের করতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স যেটা ক্রেডিট হয়ে গেছে তারপরে ডেবিট ব্যালেন্স করতে হবে, এটা করে তারপরে আপনাকে লেজারটা কমপ্লিট করতে হবে। তারপরে এটা আপনি বুঝে ফেলবেন। আমি দেখেন আপনাকে আপনাদের এই যে এখানে বলছে না সি নাম্বার প্রিপেয়ার এন্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স,
এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমি এখন দেখাবো, কারণ এটা লেজারটা না করেও আমি কিভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে পারি সেটাই আমি দেখাচ্ছি। আর যেহেতু এখানে আপনার এন্ট্রি অনেক কম, সেক্ষেত্রে আমাদের লেজার না করেও আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে পারবো, বাট যখন এন্ট্রি অনেক বেশি বা রিয়েল বিজনেসে আপনাকে লেজার করেই তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমরা কিভাবে আপনাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে পারি। দেখেন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার জন্য আমরা কি ফলো করব, এই ট্রায়াল ব্যালেন্সটাই ফলো করব, বাট এইখান থেকে আপনার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেখাবো, আর যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে এই অ্যামাউন্টটাই আমরা দেখাবো। যেমন মনে করেন আপনাদের ক্যাশ কত আছে, 19,900 ডেবিট ব্যালেন্স, তাই না? ক্যাশের ব্যালেন্স কত, 19,900। ওকে, 600 স্যার, 19,600। 19,600, রাইট। দেখেন 19,600, 19,600 আমরা যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব, দেখেন এখানে 19,600ই হবে। বাবু একটু আছে। এটা কি বুঝতে পারছেন 19,600 টাকা? হ্যালো, জি স্যার। 19,600 হবে, বিকজ দেখেন ক্যাশের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করেছি, ক্যাশের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে এখানে? নেই। সেহেতু আমাদের কি হবে, 19,600 টাকায় আমরা লিখবো এখানে। তারপরে আইটেম কি ছিল, সাপ্লাইজ 3,300 ডেবিট ব্যালেন্স। ওকে, এখন দেখেন 3,300, বাট এই সাপ্লাইজ এর কি ক্ষেত্রে কি আছে, আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে, তাই না? দেখেন কি অ্যাডজাস্টমেন্ট, এই যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, তাই না? জি স্যার। ওকে, সাপ্লাইজ ক্রেডিট 2,700। তাহলে আমাদের দেখেন, আমাদের এখানে বলছে সাপ্লাইজ হাতে ছিল 600 টাকা, তার মানে এটাই তো আমার অ্যাসেট, তাই না? তারপরেও যদি আপনি দেখেন আমাদের ছিল হলো 3,300, এখান থেকে খরচ হয়ে গেছে কত, এক্সপেন্স আমরা দেখাচ্ছি কত, 2,700। তাহলে আপনি 3,300 থেকে 2,700টা কি করে দেন, মাইনাস করে দেন, 2,700 টাকা মাইনাস করে দেন, যেটা খরচ হয়ে গেছে। সাপ্লাইজ দেখেন কত, 2,700 ক্রেডিট হয়েছে না, এই 2,700 টাকা মাইনাস করে দেন কত টাকা থেকে, আপনার ডেবিট আছে 3,700 আর সাপ্লাইজ ক্রেডিট হয়ে গেছে 2,700, তাহলে সাপ্লাইজ ডেবিট ব্যালেন্স থাকবে কত, 600। এই এটাই হলো 600। বুঝতে পারছেন সবাই এটা? জি স্যার। দেখেন আমি আবার বলতেছি, সাপ্লাইজ এর ডেবিট ব্যালেন্স ছিল 3,300, সাপ্লাইজ ক্রেডিট হয়ে গেছে 2,700, তাহলে বাকি যেটা আছে সেটা আমরা মানে আমরা ইউজ করব, সেটা আমাদের অ্যাসেট হিসেবে থাকবে। তাহলে আমরা কি করব, মানে ডেবিট 3,300, আপনি যখন লেজার করবেন তখন আবার লেজারের পাশে আপনার ক্রেডিট করে দিতে হবে 2,700। তাহলে আলটিমেটলি সাপ্লাইজ এর ডেবিট ব্যালেন্স থাকবে কত, সাপ্লাইজ এর ডেবিট ব্যালেন্স থাকবে 600। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, জি স্যার। তারপরে দেখেন এই যে আরেকটা দেখেন, আমরা একসাথে এটাও করে ফেলি, সাপ্লাইজ এক্সপেন্স আছে 2,700। এখন দেখেন আমার এই বিফোর অ্যাডজাস্টমেন্ট আমাদের কোনো সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো খরচ ছিল না, বিকজ এটা তো আমরা পরবর্তীতে 3 মাস পরে এটা আমরা কাউন্ট করে দেখতে পারছি যে এত টাকা ছিল। বুঝতে পারছেন, এখানে কোনো সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এক্সপেন্স নেই, কিন্তু আমাদের যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব তখন আমাদের এক্সপেন্সটা দেখিয়ে দিতে হবে। যেমন আমি এটা দেখিয়ে দিছি, আপনার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট পাশে 2,700, তার মানে হলো আপনি সাপ্লাইজ এক্সপেন্স নামে আপনাকে আরেকটা লেজার করতে হবে, করে আপনাকে এই ব্যালেন্স দেখাইতে হবে 2,700 টাকা। বুঝতে পারছেন, এক্সপেন্স নামে খরচটা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে আমরা দেখি সাপ্লাইজ গেল, প্রিপেড ইন্স্যুরেন্স 6,000। ওকে, এইটাও কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে 6,000। তাহলে দেখেন আপনার এখানে আমাদের এখন অ্যাডজাস্টমেন্ট দেখি কি আছে। প্রিপেড ইন্স্যুরেন্স, দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আছে 1,200 আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1,200। এটাও সাপ্লাইস এর মতো, আপনার প্রিপেড ব্যালেন্স আছে 6,000 টাকা ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স, এখন আমার প্রিপেড ক্রেডিট পেয়ে গেল থাকবে। জি স্যার। 1,200। আপনি যখন মাইনাস করবেন তখন মাইনাস করে আপনার ব্যালেন্স থাকবে দেখবেন 4,800 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপরে দেখেন
ও আরেকটা আমি ওইটার সাথে যোগ করে দিই। আমরা দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে যেমন একটা বেশি ইন্স্যুরেন্স এক্সপেন্স 1200, এটাও কিন্তু আমাদের এই যে এটাতে নাই, বিফোর অ্যাডজাস্টমেন্টের ট্রায়াল ব্যালেন্সে নাই। তো সেক্ষেত্রে আমাদের এখানে আপনার এটাও দেখাই দিতে হবে। কোনটা দেখেন, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 1200, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপরে দেখি আমরা ল্যান্ড। ল্যান্ড আপনার কত 25,000। এই ল্যান্ডের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, যেহেতু অ্যাডজাস্টমেন্ট নেই আমরা এটা সরাসরি বসিয়ে ফেলবো, ল্যান্ড 25,000 টাকা, বুঝতে পারছেন? তারপরে দেখেন আপনার কর্টেজ 1,25,000 টাকা। এখন কর্টেজের আমাদের একটা ডেপ্রিসিয়েশন আছে, কি আপনার কর্টেজ ক্রেডিট 1,500, বাট আমরা এই কর্টেজের ডেপ্রিসিয়েশন আমরা এক্সপেন্স খরচ ঠিকই দেখাবো, প্লাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাও দেখাবো, বাট আমরা এটা কর্টেজ থেকে এটা কমাবো না এখন, বুঝতে পারছেন? এটা কর্টেজ যা আছে তাই দেখবো। 1,25,000 আমি যদি কটেজটা ক্রেডিট করতাম শুধু ডাইরেক্টলি, তাহলে আমি এটা কটেজ থেকে কমিয়ে দেখাতাম। যেহেতু আমরা কটেজ থেকে ডাইরেক্টলি ক্রেডিট করি নাই, আমরা নতুন ক্রিয়েট করেছি একটা অ্যাকাউন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেক্ষেত্রে কটেজ সেক্ষেত্রে এটা যেমন আছে তেমনই থাকবে। বাট এই দুইটা আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কটেজ, এই দুইটাই আমাদের ইতে চলে আসবে, আপনার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে আসবে। কিভাবে দেখেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, হ্যাঁ 2100 আসলে আমি কি বলতেছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কর্টেজ 1,200 টাকা, 1,500 টাকা, বুঝতে পারছেন? আর ডেপ্রিসিয়েশন 2,100 কিভাবে আসলো? এটা হলো আপনার দেখেন ডেপ্রিসিয়েশন দুইটা ছিল, একটা হলো 1,200 1,500, আর একটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 600। তাহলে আপনার 1,500 আর 600 যোগ করে কত হবে? 2,100। এটা হলো এইটা দুইটা যোগ করে। আর অ্যাকুমুলেটেড যেটা ছিল, অ্যাকুমুলেটেড কটেজে আলাদা 1,500 এবং ফার্নিচার আলাদা আলাদা, দুইটাই আমরা এটা আলাদা দেখিয়েছি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কটেজ 1,500, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার 600, 600। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে দেখেন ফার্নিচার দেখলাম, অ্যাকাউন্টস পেয়েবল 6,500 ক্রেডিট ব্যালেন্স, বাট এখন আমাদের অ্যাকাউন্টস পেয়েবল রিলেটেড কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, দ্যাটস ওয়াই আমরা যেটা ছিল তাই করবো, অ্যাকাউন্টস পেয়েবল 6,500 যা আছে তাই লিখতেছি। তারপরে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল এর পরে আপনার ছিল আনরান রেন্ট রেভিনিউ 7,400। সো এই আনরান রেন্ট রেভিনিউ দেখেন এই রিলেটেড আবার অ্যাডজাস্টমেন্ট আছে, যেমন আমাদের আনরান রেন্ট রেভিনিউ কত, ক্রেডিট ব্যালেন্স 7,400। এখন আমরা অ্যাডজাস্টমেন্টে দেখি, দেখেন আনরান রেন্ট রেভিনিউ ডেবিট হয়েছে 4,100, তাহলে আমার ক্রেডিট ব্যালেন্স ছিল হলো আমার 7,400 আর ডেবিট হয়ে গেছে হলো আপনার 4,100, তাহলে আমাদের ক্রেডিট ব্যালেন্স কত থাকবে? 3,300, বুঝতে পারছেন? জাস্ট আমরা কি করেছি, এই 7,400 ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দিয়ে দিয়েছি, যেমন আমরা লেজার করলে যেটা করি, বুঝতে পারছেন? তারপরে ব্যালেন্সটা বের করি, সেটাও এখানে আমরা বাদ দিয়ে ডাইরেক্ট ওখানে বসিয়ে ফেলছি, বুঝতে পারছেন? আর আপনি লেজার করলে তো আপনি ডাইরেক্ট ব্যালেন্সটা পেয়ে যাবে, ওই ব্যালেন্সটা দিলেই হবে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে দেখেন আনআর্নড রেন্ট রেভিনিউ পরে মর্টগেজ পেয়েবল, এখানে কোনো চেঞ্জ আসবে না, 80,000 আছে, 80,000ই থাকবে, বুঝতে পারছেন? তারপরে দেখেন আপনার ক্যাপিটাল, এটাও কোনো চেঞ্জ আসেনি, আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, 1 লাখ, 1 লাখই আমি লিখে ফেলবো ক্যাপিটাল। দেখেন ক্যাপিটাল 1 লাখ। তারপরে দেখেন আপনার ড্রয়িং, এটাও কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, 5,000 টাকা, আমরা 5,000 টাকাই লিখবো, এই যে ড্রয়িং 5,000। তারপরে দেখেন আপনার রেন্ট রেভিনিউ 80,000 টাকা ক্রেডিট ব্যালেন্স, রেন্ট রেভিনিউ 80,000 ক্রেডিট ব্যালেন্স, বাট এখানে দেখেন আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে। রেন্ট রেভিনিউ দেখি আমরা, দেখেন রেন্ট রেভিনিউ ক্রেডিট আছে 4,100, আবার রেন্ট রেভিনিউ আছে আর একটা, দেখেন এই যে রেন্ট রেভিনিউ 1,000, তাহলে আমার ক্রেডিট দুইটাই, একটা হলো 4,100, একটা হলো 1,000, তাহলে আমার দুইটা ক্রেডিট যোগ করলে কত হয় 5,100। এই 5,100 প্লাস আপনার আগে ছিল হলো আপনার রেন্ট রেভিনিউ 80,000, তাহলে দুইটা যোগ করে আমরা যেটা পাবো সেটাই আমাদের রেন্ট রেভিনিউ 85,100, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, রেন্ট রেভিনিউ শেষ। তারপর দেখেন আমাদের এক্সপেন্স, আগের এক্সপেন্স ছিল রিপেয়ার এক্সপেন্স 3,600, যা ছিল তাই থাকবে, কারণ এটা রিলেটেড আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, 3,600 লিখবো।
তারপরে দেখেন রিপেয়ার এক্সপেন্স, হ্যাঁ, তারপরে স্যালারি এক্সপেন্স 51,000, বাট এই দেখেন স্যালারি এক্সপেন্স 51,000, বাট আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট একটা আছে আপনার ডেবিট 400 স্যালারি এক্সপেন্স, তাহলে 50,000 আর 400 যোগ করে আমরা দেখাবো কত 50। স্যালারি এক্সপেন্স কোথায়, এই যে স্যালারি, না না এটা পেয়েবল, এই যে স্যালারি এক্সপেন্স 51,400, বুঝতে পারছেন? তাহলে দেখেন আগে ছিল হলো আপনার 51,000, আবার নতুন করে আরো স্যালারি আপনার এক্সপেন্স বাড়ছে হলো 400, তাহলে 51 আর 400, তাহলে যেটা হবে সেটা হলো আপনার 51,400, বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কনফিউশন বা বুঝতে পারে না এমন যদি থাকেন প্লিজ আস্ক মি। সবাই বুঝতেছেন? জি স্যার। জি স্যার। ইউটিলিটি এক্সপেন্স দেখেন 9,400, এটাও তো কোনো আমাদের অ্যাডজাস্টমেন্ট নেই। আপনি অ্যাডজাস্টমেন্ট নেই বুঝবেন কিভাবে? আপনি এই যে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন কিনা এটা দেখবেন। এই যে অ্যাডজাস্টমেন্ট আমরা যে জার্নাল করলাম না, এখান থেকে দেখবেন যে আছে কিনা। তো আপনি বুঝতে দেখতেছেন যে এখানে নাই, তাহলে আমি কি করব, ওইটাই বসাই দিব। তো ইউটিলিটি 9,400, ইউটিলিটি 9,400। ওকে, আমরা কি সব দিয়ে ফেলছি নাকি আর বাকি আছে? আর কিছু বাকি আছে, যেমন মনে করেন আমরা তো এটা দিয়েছি, এটা দিচ্ছি, এই যে আরো কিছু, যেমন দেখেন এই যে স্যালারিজ পেয়েবল, এটা কিন্তু আমরা দেইনি, মানে এটা কিন্তু ওইখানেও ছিল না, প্লাস এটা নতুন করে আসছে, তো স্যালারিজ পেয়েবল এটা আমাদেরকে 400 দেখাইতে হবে। দেখেন স্যালারিজ পেয়েবল, স্যালারিজ পেয়েবল 400। তারপরে দেখেন ইন্টারেস্ট পেয়েবল, যেটা নতুন ক্রিয়েট করা হয়েছে, ইন্টারেস্ট পেয়েবল 600, তাহলে দেখেন ইন্টারেস্ট পেয়েবল আছে এখানে, ইন্টারেস্ট পেয়েবল 600, বুঝতে পারছেন? তারপরে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 1,000 টাকা, যেটা কিন্তু আমাদের এই অ্যাডজাস্ট সরি বিফোর অ্যাডজাস্টমেন্ট ছিল না, এটা আমরা নতুন করে পেয়েছি অ্যাডজাস্টমেন্টের পরে, তাহলে এটা আমাদের কি হবে, ওটা দেখাই দিতে হবে 1,000 টাকা। দেখেন এখানে দেখানো হয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল, এ আর মানে অ্যাকাউন্ট রিসিভেবল 1,000 টাকা ডেবিট হবে। বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার। এখন যেটা করবেন সেটা যখন সব অ্যাডজাস্টমেন্টে যখন আমরা ইনপুট দিয়ে দিব ডেবিট ক্রেডিট, তখন আমাদের যেটা করতে হবে ডেবিট পাশটা যোগ করে দেখাতে হবে। এই যে যেমন ডেবিট পাশে যোগ করে দেখানো হয়েছে আপনার কত, 2,78,000, তাই না? আবার ক্রেডিট পাশে আপনি যোগ করবেন, যোগ করে দেখবেন একই হবে 2,07,000। যদি কোনো কারণে না মিলে তা বুঝতে হবে আপনার এন্ট্রি দিতে ভুল হয়েছে, যে কোনো একটা এন্ট্রি হয়তো ডেবিট ক্রেডিট দিতে ভুল হয়েছে, অথবা আপনার অ্যাডজাস্টমেন্টে ভুল আছে, বুঝতে পারছেন? লেজারে থেকে পোস্টিং করতে আপনার এটা ভুল হয়েছে। আর আপনি দেখছেন আপনি লেজার না করেও আমি কিন্তু ডাইরেক্টলি করতে পারলাম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো এটা আপনারা লেজার করে করাটাই ভালো, কারণ এটা হলো আপনার এন্ট্রি বেশি থাকলে তখন এটা আপনাদের মানে হবে, সময় লাগবে বেশি। সো আপনারা এই দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আর এইটা এই ক্লাস লেকচার শিটটা কিন্তু আপনাদের অলরেডি আমি আপলোড করে দিছি, একটা ওয়ার্ড ফাইল দিছি, আপনাদের ক্লাসরুমে দিয়ে দিছি কিন্তু এর আগে, পেয়েছেন? এটা পান নাই আপনাদের এই এই জি ক্লাস স্যার। ক্লাস 11 নামে একটা আপনাদের ওয়ার্ড ফাইল দেওয়া হয়েছে কিন্তু, বুঝতে পারছেন? জি স্যার পাইছি। ওকে, তারপরে দেখেন তাহলে আমাদের কি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট। কার কোনো কনফিউশন আছে এখনো পর্যন্ত অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স রিলেটেড? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যদি বুঝতে পারেন বাকিগুলো ইজিলি বুঝতে পারবেন, বিকজ বাকিগুলো আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকেই করব, বুঝতে পারছেন? আর দেখেন যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স রিলেটেড যদি বা অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সই বুঝেন নাই, তাহলে এটা আমাকে বলতে পারেন, আমরা আবার ডিসকাস মানে যেটা বুঝেন নাই আপনি স্পেসিফিক ভাবে বললে আমরা এটা ডিসকাস করব। আছে কারো?
নাই, তাহলে আমরা নেক্সট রিকোয়ারমেন্টে যেতে পারি নাকি? जी जी सर सर। ওকে, তারপরে দেখেন আমাদের বলছে, এটা তো আমাদের সি নাম্বার হয়ে গেল। ডিতে বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলছে, অ্যান্ড ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করতে বলছে ফর দ্য 3 মান্থ এন্ডিং আগস্ট 31st অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাজ অফ আগস্ট 31st। ওকে, তাহলে আমাদের এখন তিনটা জিনিস করতে হবে, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, সেকেন্ড অন ইজ ওনার সিকিউরিটি স্টেটমেন্টস এন্ড থার্ড ওয়ান ইজ ব্যালেন্স শিট। शीट আর এটা আমরা করব কিভাবে? এটা করব আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকেই করব, এই ব্যালেন্স গুলো নিয়েই আমরা এই তিনটা পার্ট শেষ করব। এখন চলে আসেন ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট বলছিল ইনকাম স্টেটমেন্ট। ওকে, ইনকাম স্টেটমেন্ট করতে হলে আপনাকে যেটা করতে হবে মাত্র দুইটা জিনিস লাগে, একটা হলো রেভিনিউ, কত আয় হয়েছে, এবং এবং কত টাকা এই 3 মাসে ব্যয় হয়েছে। আয় থেকে যদি আমি ব্যয়টা বাইরে বের করে, তো আমি দেখবো আমার আয়ের তুলনায় ব্যয় বেশি না কম হয়েছে। যদি আয়ের তুলনায় ব্যয় কম হয় তাহলে আমাদের একটা আয় মানে নেট ইনকাম বা প্রফিট হবে, আর আয়ের তুলনায় যদি ব্যয়টা বেশি হয় তাহলে আমাদের লস হবে। সেটা বের করব, সেটা বের করাটার স্টেটমেন্টটাই হলো, এটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট। সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট একটা বিজনেসের একটা নির্দিষ্ট পিরিয়ডের কি পরে আপনার কত টাকা প্রফিট বা লস হলো কিনা সেটা আমরা ডিটারমাইন করতে পারি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করে। আপনি একটা বিজনেসের পারফরমেন্সটা আমরা মেজার করে কিভাবে, বাই প্রিপেয়ারিং ইনকাম স্টেটমেন্ট। বুঝতে পারছেন? হ্যালো, जी सर ওকে, তাহলে আমরা দেখি ইনকাম স্টেটমেন্ট আমরা এটা আমি করে রেখেছি কারণ আপনার সময়টা ই করার জন্য। আহ যেমন এই যে ইনকাম স্টেটমেন্টের জন্য আপনি এরকম একটা ইনকাম স্টেটমেন্ট লিখবেন, তারপরে লিখবেন ফর দ্য মান্থ এন্ড, যে মাসের জন্য করতে বলছে যেমন প্রশ্নতে লেখা থাকবে। আপনি বলছে দেখেন ইনকাম স্টেটমেন্ট এন্ডিং আগস্ট 31, তাহলে আপনি এখানে দিয়ে দিবেন আগস্ট ফর দ্য এন্ড আগস্ট 31, 31 আগস্ট। তারপরে আপনার এখানে টাকার ঘর আপনি দুটা মানে দুটা আপনার টাকার কলাম রাখতে পারেন, একটা দুটা। আর একটা হলো পার্টিকুলার্স, বা এখানে আপনার যে অ্যাকাউন্ট গুলো এখানে বসাবেন, অ্যাকাউন্ট গুলো এখানে বসিয়ে আপনি দুটা কি করবেন, দুটা টাকার কলাম দুইটা থাকবে, একটা হলো আপনি এখানে আপনি ইনার কলাম থাকবে আর এটা হলো আউটার কলাম। এখন দেখেন প্রথমে আমরা কি করব, প্রথমে বাই করব আমাদের কত আয় হয়েছে, এটা কোথা থেকে পাবো, আমরা এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকেই পাবো। এখানে দেখেন আয় এখানে একটাই আছে, সেটা হলো রেন্ট রেভিনিউ। रेंट रेवेन्यू হ্যাঁ, রেন্ট রেভিনিউ কত হচ্ছে 85,100। তাহলে আমি এট ফার্স্টে যেটা করব, আমার রেন্ট রেভিনিউটা লিখে ফেলবো মানে আউটার কলামে, যেহেতু একটাই আছে, যেহেতু সেটা আমরা এটা ফাইনালি লিখতে পারি 85,100, মানে এটা হলো ফাইনাল কলাম। বুঝতে পারছেন? মানে এটা আর এটা হলো আপনার সেকেন্ডারি কলাম, যেটা এখানে আমরা এটা প্রাইমারি, যেখানে আমরা যোগ বিয়োগ করব। তারপরে হলো এই আয় থেকে সকল ব্যয়গুলো বাদ দিতে হবে, সকল এক্সপেন্সেস গুলো কি করবো আমরা বাদ দিয়ে দিব। যেমন আপনার এখানে এখন আমি এই এক্সপেন্স গুলো কোথা থেকে পাবো, একই রকম ভাবে আমরা শুধুমাত্র শুধু এক্সপেন্স, কিন্তু এখানে কিন্তু অ্যাসেটও আসবে না, এখানে লায়াবিলিটিস আসবে না, প্লাস ওনার সিকিউরিটি আইটেমে আসবে না, শুধুমাত্র খরচ আসবে। তাহলে আমরা শুধুমাত্র খরচ গুলা কোথা থেকে পাবো, এই দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আপনারা দেখেন লেখাই আছে রিপেয়ার এক্সপেন্স 3,600, salaries expense 51,400, আপনার utilities expense 9,400, insurance expense 1,200, supplies expense 2,700, depreciation expense 2,100, interest expense 600। এই কয়টাই শুধু এক্সপেন্স, বাকিগুলো কিন্তু এক্সপেন্স না। তো আমরা আর কোনো এক্সপেন্স কি আছে? আর কোনো এক্সপেন্স নাই। তাহলে আমরা এইগুলাই আমরা লিখে ফেলবো। দেখেন আমরা এখানে লিখে ফেলছি রিপেয়ার এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। তো এই হলো আপনার এক্সপেন্স। তো টোটাল এক্সপেন্সটা আমরা যোগ করে ফেলি, যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই যে এই টাকাটা 71,000 টাকা আমাদের টোটাল এক্সপেন্স হয়েছে। টোটাল এক্সপেন্স কত হয়েছে? 71,000 টাকা। আপনি এই যে এগুলো যোগ করে এটা 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 যোগ করে আমরা কত টাকা পেয়েছি আপনার 71,000 টাকা। এখন আমরা কি করব, এই যে রেন্ট রেভিনিউ আমাদের যেটা আয় হয়েছিল 85,100, এখান থেকে আমি 71,000 টাকা মাইনাস করে দেব। মাইনাস করে যেটা পাবো সেটা হলো আপনার নেট ইনকাম। এটা কি? নেট। नेट इनकम বুঝতে পারছেন এটা কিভাবে করেছি? কার কোনো কনফিউশন আছে?
কারো কনফিউশন নাই? ওকে, থ্যাংক ইউ। দেন আমরা নেক্সট যেটা বলছি আপনার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আরো ইজি। এখানে আপনাদের শুধুমাত্র থাকবে যদি মালিক যে টাকা ইনভেস্ট করেছে বা ক্যাপিটাল, এই ক্যাপিটালের সাথে আপনি আমরা যেটা বের করলাম লাভ বা লস হয়েছে কিনা। যদি লাভ হয়, যেমন এটা আমাদের লাভ হয়েছে 14,100 টাকা, তাহলে আমরা ওই ক্যাপিটালের সাথে এটা অ্যাড করব। অ্যাড করে তারপরে আমরা কি করব, এই যে এখানে দেখেন ড্রয়িংস আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ড্রয়িংস আছে 5000, যেটা মালিক উত্তোলন করে নিয়ে নিছে সেটা আমরা মাইনাস করে দেব। তাহলে যেটা পাবো সেটাই আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট মানে হলো আমরা দেখবো যে মালিকের পাওনা, বিজনেসের কাছ থেকে মালিকের কত টাকা পাওনা আছে। অথবা আমি অন্যভাবে যদি বলি, এটাকে বলতে পারি আমরা বিজনেসের মালিকের নিকট কত টাকা দায় আছে। বিজনেসের মালিকের নিকট কত টাকা দায় আছে সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা পাবো বাই প্রিপেয়ারিং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। বুঝতে পারছেন? ওনার সিকিউরিটি স্টেটমেন্টের মাধ্যমে মানে এটা মিন করে যে বিজনেস মালিকের নিকট কত টাকা দায় আছে, দায়ী আছে, অথবা মালিক বিজনেসে কত টাকা পাওনা আছে। বুঝতে পারছেন? যেমন এটা করবো কি, এটাও একই রকম ভাবে আপনি দুইটা কলাম করতে হবে। একটা কলামে আপনার সব পার্টিকুলার্স বা আপনার এখানে সকল অ্যাকাউন্ট গুলো লিখবেন, আর এখানে অ্যামাউন্ট বা টাকার ঘর লিখবেন। ওপেনিং ওনার সিকিউরিটি নাই, যেহেতু এটা আমাদের বিজনেসটা স্টার্ট হয়েছেই আপনার স্টার্ট হয়েছে নতুন, যেহেতু আমাদের স্টার্ট হয়েছে কবে দেখেন এখানে দেওয়া আছে, স্টার্ট হয়েছে আপনার জুন 1 থেকে। বুঝতে পারছেন? আর আগস্টের 31 তারিখে আমরা করতেছি, ওপেনিং নাই। তারপরে দেখেন অ্যাড ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কোনটা? এই যে ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট কোনটা? ক্যাপিটাল। এই যে দেখেন, এই যে ক্যাপিটাল ছিল না 1 লাখ টাকা, এটাই হলো ওই বিজনেসের ইনভেস্টমেন্ট, মালিক যেটা ইনভেস্ট করেছে 1 লাখ টাকা, এই যে 1 লাখ টাকা। তারপরে দেখেন আমরা কি করলাম, অ্যাড নেট ইনকাম। নেট ইনকাম কোনটা? নেট ইনকাম হলো যেটা আমরা প্রফিট যেটা হয়েছে, এটা আমি কোথা থেকে পেলাম? এটা পেয়েছি এই যে টাকাটা ইনকাম স্টেটমেন্ট থেকে পেয়েছি 14,100 টাকা। 14,100। এখান থেকে আমরা কি করব দেখেন, তাহলে আমরা কি করলাম, ইনভেস্টমেন্ট 1 লাখ প্লাস নেট ইনকাম 14,100, তাহলে যোগ করে কত আসতেছে? 1,14,100। এখান থেকে আমরা লেস করতেছি ড্রয়িং। ড্রয়িংটা করতে পাবো যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেখেন ড্রয়িং আছে 5,000। তাহলে আমরা এখানে 5,000 টাকা মাইনাস করে দিচ্ছি, মাইনাস দিয়ে যেটা পাচ্ছি সেটাই হলো ইন্ডিং অনার্স ইকুইটি। ইন্ডিং অনার্স ইকুইটি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। কার কোনো কনফিউশন আছে থাকলে বলবেন। ওকে, তাহলে আমাদের কি শেষ? তাহলে আমাদের অনার সিকিউরিটি স্টেটমেন্ট করা শেষ, এবং লাস্টে যেটা ছিল ব্যালেন্স শিট অ্যাজ অফ 31st। এখানে দেখেন ব্যালেন্স শিটে লেখা হয়েছে অ্যাজ অফ আগস্ট 31st আগস্ট, আর বাকি দুইটাতে লেখা হয়েছে মান্থ এন্ড। বুঝা গেছে? মান্থ এন্ড। তার মানে হলো আপনার ইনকাম স্টেটমেন্ট আর ওনার সিকিউরিটি হলো একটা নির্দিষ্ট পিরিয়ড পরে করা হয়, আর ব্যালেন্স শিটটা করা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিনের জন্য। আমার কি করব, এখানে আমার কত টাকার অ্যাসেট আছে, কত টাকার লায়াবিলিটিস আছে, এবং কত টাকার ওনার সিকিউরিটি আছে, সেটার একটা স্টেটমেন্ট হলো ব্যালেন্স শিট। ওই যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেন অ্যাকাউন্টিং ইকুয়েশন করেছিলাম, ইকুয়েশনে কি দেখেছিলাম? অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, তাই না? তাহলে অ্যাসেটটা কি হচ্ছিল? লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি যোগফলের সমানটাই আমরা অ্যাসেট দেখাচ্ছিলাম। এটাও ব্যালেন্স শিটটাও সেম জিনিসই দেখাবো আমরা। আমরা এক পাশে অ্যাসেট দিব, অ্যাসেট গুলো লিখবো, আরেক পাশে লিখবো সকল লায়াবিলিটিস আর হলো ওনার সিকিউরিটি। তাহলে ওনার সিকিউরিটি আর লায়াবিলিটি যোগ করে দেখবো আমার সকল অ্যাসেটের সমান হয়ে গেছে। বুঝতে পারছেন? এটাও আমরা ওই একই ইকুয়েশনের একটা ইফেক্ট, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটির যোগফলের সমান। এখন দেখেন আমরা বাম পাশে কি লিখতেছি, আমরা এরকম 1 2 3 4 কলামের টেবিল করব। 4 কলামের টেবিল করে প্রথমে পার্টিকুলার্স, তারপরে আপনার এখানে আপনি টাকার ঘর দুইটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। একটা ইনার কলাম প্লাস আউটার কলাম, প্লাস আপনার এখানেও আপনি টাকার একটা বা দুইটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা একটা দিলেও হবে। কি করবেন দেখেন, আপনি দেখেন আমরা অ্যাসেট গুলো আপনার প্রথমে কি করব, আমরা সকল অ্যাসেট গুলো লিখে ফেলবো। এই অ্যাসেট গুলো কোথা থেকে পাবেন? এই দেখেন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে যাই। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেখেন এই লেখা আছে ক্যাশ 19,600, এটা আমাদের অ্যাসেট। সাপ্লাইস 600, এটা আমাদের অ্যাসেট। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা আমাদের অ্যাসেট। ল্যান্ড, এটা আমাদের অ্যাসেট। কর্টেজ, এটা আমাদের অ্যাসেট।
ফার্নিচার এটা আমাদের অ্যাসেট। তাহলে এই সবগুলাই কি আমার অ্যাসেট না? আর কোন অ্যাসেট আছে? আর একটা অ্যাসেট আছে দেখেন, সেটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল 1000। বুঝতে পারছেন? এই সবগুলাই কি আমাদের কি অ্যাসেট। asset, তাহলে দেখেন আমরা ব্যালেন্স শিটে চলে যাই, দেখেন ক্যাশ লিখলাম, ওইখান থেকে যা ছিল তাই। সাপ্লাইজ ছিল 600, আমি আবার দেখাচ্ছি, দেখেন ক্যাশ আছে 19600, এখানে 19600, সাপ্লাইজ আছে 600, এখানে 600, প্রিপেড ইন্স্যুরেন্স আছে ছিল 4800, এখানে 4800 প্রিপেড ইন্স্যুরেন্স। ল্যান্ড ছিল 25000 টাকা, ল্যান্ড 25000, এখানে 25000 টাকা দেওয়া হয়েছে। বাট এখানে কি চেঞ্জটা আসছে দেখেন, ওই যে কর্টেজ 1,25,000 টাকার, এই কর্টেজের উপরে যে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, সেটা আমরা এখন এখান থেকে মাইনাস করে দেব। 1,25,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুঝতে পারছেন কত? 1,500। 500, জি তাহলে স্যার, আমাদের কত থাকবে? 1,23,500। বুঝতে পারছেন? তারপরে দেখেন ফার্নিচার কত ছিল? ফার্নিচার ছিল হলো 26,000। এখান থেকে আমরা কি করবো, যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা বের করছি, সেটা আমরা এখন এখান থেকে মাইনাস করে দিব। দেখেন 26,000 মাইনাস লেস 600, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 600, তাহলে থাকবে কত? 25,400। 400, বুঝতে পারছেন? আর অ্যাকাউন্ট রিসিভেবল যেটা দেখালাম 1000, 1000, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 1000, এই 1000 টাকা, সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি 1000। এখন সকল অ্যাসেট গুলো আমাদের লেখা হয়ে শেষ। এখন আমরা কি করব, এই সকল অ্যাসেট গুলা যোগ করব, যোগ করে দেখবেন আপনার এই অ্যামাউন্টটাই হবে 1,99,900। 900, তাহলে একটা পার্ট শেষ। এখন সেকেন্ড পার্টটা কি, আমাদের সকল লায়াবিলিটিস পার্টটাও liabilities are under কমপ্লিট। 6. হ্যাঁ, লাইব্রেরিজ গুলো দেখেন আমি কোথেকে পাবো, এই দেখেন লাইব্রেরিজ গুলো, এই দেখেন এই যে অ্যাকাউন্টস পেয়েবল 6500, আনআর্ন রেন্ট রেভিনিউ 3300, তারপরে দেখেন মর্টগেজ পেয়েবল 80,000। এইগুলা হলো সবকটাই হলো আপনার লায়াবিলিটিস। লায়াবিলিটিস গুলো আমি কি করব, যোগ করব, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, আনআর্ন রেন্ট রেভিনিউ, মর্টগেজ পেয়েবল। তারপরে আরো আছে লায়াবিলিটিস, দেখেন যে স্যালারিজ পেয়েবল 400, ইন্টারেস্ট পেয়েবল 600। বুঝতে পারছেন? তাহলে এটাও আমাদের লায়াবিলিটিস পেয়েবল যেহেতু আছে, তাহলে আমরা এই লায়াবিলিটিস গুলো লিখবো আপনার স্যালারিজ পেয়েবল 400, ইন্টারেস্ট পেয়েবল 600। তাহলে আমাদের টোটাল লায়াবিলিটিস কত আসতেছে? 90,800। তার মানে এই যে এই কয়েকটা যদি আমরা যোগ করি, সরি এই কয়েক 600 পর্যন্ত, এই কয়েকটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হলো 90,800। তারপরে আমরা কি, ওনার সিকিউরিটি, এই টাকাটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই টাকাটা আমরা পাচ্ছি হলো এই যে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট যেটা করলাম 1,09,100, এই টাকাটা আমরা এখানে বসিয়ে দিব জাস্ট 1,09,100। তাহলে এখন এই টাকাটা আর এই টাকাটা যদি আমরা যোগ করি, তাহলে দেখবেন আমরা এই টাকাটা পাবো, যেটা আপনার টোটাল অ্যাসেটের সমান হবে। সমান। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না স্যার। যদি কনফিউশন না থাকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আপনাদের অ্যাডজাস্টমেন্টেও এই 3 নাম্বার চ্যাপ্টার যেটা আমরা করলাম শেষ, এবং এটাই এই পর্যন্তই আপনাদের মিড টার্মের সিলেবাস। মিড টার্মের সিলেবাস মানে আপনাদের অ্যাসাইনমেন্ট প্লাস মিড টার্ম এক্সাম, গুগল ফর্ম, এই পর্যন্তই, মানে এই পর্যন্ত কভার করলেই আপনারা পেরে যাবেন ইনশাআল্লাহ। কারো যদি কনফিউশন থাকে বলতে পারেন, এখনো বলতে পারেন। যে কোনো পার্টে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ইনকাম স্টেটমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং এন্ট্রি, বা কোয়েশ্চেন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের একটা দিব, ক্লাস টেস্ট হবে। বুঝতে পারছেন? ক্লাস টেস্টটা ওইরকম ক্লাস টেস্ট না, আমি আপনাদের গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট আকারে এটাকে আমি আপলোড করে দিব। আপনারা এটা নেক্সট উইকতে আপনাদের এক্সামই হবে, তারপর মানে আপনাদের যে নেক্সট 29 তারিখে জমা দিবেন, 29। পারবেন না? মানে এই রিলেটেড আমি 2টা ম্যাথ দিব, ওইটা আপনারা করে আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস আপনাদের অ্যাসাইনমেন্টও আপনার একটা অ্যাসাইনমেন্টটা মানে ক্লাস টেস্টের হয়ে যাবে, ওইটা আমি ক্লাস টেস্টে মার্ক করে দিয়ে দিব। বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে এটা আমি আজকেই আপনাদের ক্লাসরুমে আপডেট করে দিচ্ছি, আপনারা এটা প্রিপেয়ার মানে এটা কিন্তু অ্যাসাইনমেন্ট না, আপনাদের ওই মিড টার্মের অ্যাসাইনমেন্ট না, মিড টার্মের এটা তো সিটির অ্যাসাইনমেন্ট না? জি জি সিটির অ্যাসাইনমেন্ট, মানে এটা আচ্ছা, লাস্ট সিটি। ডেট কবে স্যার? 29 তারিখ? হ্যাঁ 29 তারিখ, আজকে কেবল 15 তারিখ। আমাদের মিড টার্ম এক্সাম শেষ হবে কবে? মেবি 26 তারিখ। ওকে 26 তারিখ, তাহলে আপনারা এটা ইজিলি দিতে পারবেন, সমস্যা নেই। কারো কোনো কনফিউশন আছে? এখন আপনারা আপনাদের মিড টার্ম রিলেটেড মানে এই প্রথম চ্যাপ্টার থেকে এই 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমি যে কয়েকটা শীট দিয়েছি, ম্যাথ করিয়েছি, এইখানে যদি কারো কোনো কনফিউশন বা কোনো কোয়ারিজ, কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। বাট আমাদের মিড টার্মের সিলেবাস এই পর্যন্তই। আজকে মনে হয় আপনাদের লাস্ট ক্লাস, তাই না? মানে বিফোর মিড টার্ম। ওকে, কোনো সমস্যা নাই। আমার মনে হয় আপনাদের মিড টার্মে ভালো পরীক্ষায় আপনারা দিতে পারবেন, বিকজ আপনাদের এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারই মানে হয় না আপনাদের কারো কোনো কনফিউশন আছে, আর যদি কনফিউশন থাকে তো আপনারা এখনই বলতে পারতেছেন। আর কোয়েশ্চেনও খুব হার্ডও হচ্ছে না একেবারেই, মানে আপনারা যেটা যেটা পারবেন সেগুলোই করা, মানে আর আপনাদের এই সিলেবাসের বাইরে কিছুই থাকবে না মোট কথা। আর বলেন। স্যার গুগল ফর্মে যে আমাদের এটা নিবেন, ওই জায়গায় কি স্যার এরকম বড় বড় স্যার ম্যাথ থাকবো? এখন কি আপনার 1 ঘন্টা পরীক্ষা হবে, এত 1 ঘন্টায় কি এত বড় কোশ্চেন আপনারা দিতে পারবেন? এটা তো আমাদের একটা আছে, মানে একটা এস্টিমেট আছে, বুঝতে পারছেন? সো এত বড় বড় অঙ্ক থাকবে না। এই মনে করেন একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, আপনার অ্যাডজাস্টমেন্ট দিতে পারে, অথবা থাকতে পারে আপনার এমন কিছু দিয়ে যাতে স্যার 1 ঘন্টার মধ্যে শেষ করা যায়। অবশ্যই স্যার অবশ্যই। এখানে তো অনেকগুলা পোরশন একসাথে করানো হয়েছে, হয়তো থাকতে পারে কিছু কিছু মানে আলাদা পোরশন একটা বের করা এরকম থাকতে পারে হয়তো। রাইট কোন রাইট পোরশন দিয়ে না, যেটা বাইর করার জন্য স্যার আর 3টা বের করে পরে ওটা বের করতে হয়। কি বললেন? জি স্যার। হ্যাঁ স্যার মানে ও বলতে চাচ্ছে এমন কোনো ভাগ দিয়ে না যেটার জন্য আর কি আগে আরো কয়েকটা করে তারপরে ওইটা বের করতে না হবে। না না, এরকম থাকবে না। মনে করেন আপনাদের হয়তো থাকতে পারে একটা জার্নাল, শুধুমাত্র জার্নাল করবেন, একটাই শেষ। পরেরটাতে দিয়ে মনে করেন আপনার 3টা 4টা আবার অ্যাকাউন্ট লেজার করতে হবে, এইটাই শেষ। অথবা থাকতে পারে আপনাদের ট্রায়াল ব্যালেন্স থাকতে পারে, একটা করে একটা ছোট একটা ট্রায়াল ব্যালেন্স করলেন, ওইটাই শেষ। অথবা ইকুয়েশনের ইফেক্টটা থাকতে পারে, হলো আপনার এটা কি অ্যাসেট বাড়লো নাকি লায়াবিলিটিস বাড়লো নাকি কমলো, নাকি অনার্স ডিগ্রি বাড়লো নাকি কমলো, এরকমও স্যার থাকতে একটু পারে। সাজেশন দিয়ে দিয়েন স্যার, কি কি থাকতে পারে, কোন কোন ম্যাথ।